এবারে আমরা গুগল ম্যাপ থেকে পেরুর একটা ম্যাপ দেখছি, যেটা টেরেন ম্যাপ, যেখানে দেখা যাবে যে এইটা পেরু যদি হয়, দক্ষিণ আমেরিকার পেরু বেশ বড় দেশ। অবশ্যই দক্ষিণ আমেরিকায় ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, তারা আরও বড়। আমি ব্রাজিলে গেছি, আর্জেন্টিনাতে কখনো যাইনি, কিন্তু তারপরেই কিন্তু পেরু। এবার পেরুতে দেখুন এই জায়গাটা পুরোটাই সবুজ, যেটা সেটা আমাজনের অববাহিকা। আমাজন কিন্তু পেরু থেকেই, পেরুর হাইল্যান্ড থেকেই বা এই আন্দিজ পর্বত থেকেই উৎপন্ন হয়েছে। বিভিন্ন উপনদী মিলে মিলে আমাজনের জলপ্রবাহ তৈরি করেছে। আর এই পাহাড়ি জায়গা যেটা, সেটা হচ্ছে পুরোটাই আমাজন, আন্দিজ পর্বত। সেই আন্দিজ পর্বতের ওপরেই পেরুর পুরনো রাজধানী কুস্কো, যেখান থেকে মাচু পিচু দেখতে যেতে হয়। আর এইখানে হচ্ছে একটি লেক টিটিকাকা। আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি। সেই লেক টিটিকাকা কিন্তু পাহাড়ের ওপরে অনেক উঁচুতে, 4000 মিটারেরও বেশি উঁচুতে। এতটাই উঁচু যে ওখানে গেলে সাধারণ মানুষের শ্বাসকষ্ট হতে থাকে, বাতাসে অক্সিজেন এতটাই কম। এবং দেখুন টিটিকাকা কিন্তু পেরু আর বলিভিয়ার বর্ডারে, সীমান্তে। তো টিটিকাকা লেকের মধ্যে দিয়েই বর্ডার গেছে। এখানেই বলিভিয়ার কিছু শহর, কোপাকাবানা, এগুলো আছে। লাপাজ, বলিভিয়ার রাজধানী লাপাজ, আন্দিজ পর্বতের উপরে পৃথিবীর অন্যতম উঁচু এক রাজধানী। আর সেখান থেকে আমরা লেক টিটিকাকায় গেছিলাম, আমি পরে এই গল্প করব। তারপরে আমরা যখন নেমে আসছি পাহাড় থেকে, তখন এই ধারের অংশটা, যেটা একদম সমুদ্রের ধার বেয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, এটা কিন্তু প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান, সাউথ প্যাসিফিক ওশান, সেটা ধার বেয়ে হচ্ছে মরু বা হাই ডেজার্ট বলে, যেটা একদম শুকনো জায়গা। সেইটা বেসিক্যালি এই দক্ষিণের যে চিলির উত্তরে, এটা হচ্ছে আটাকামা ডেজার্ট। এই জায়গাটা আটাকামা মরুভূমি। সেই আটাকামা মরুভূমিটাই প্রসারিত হয়ে পেরুর উপকূলে চলে এসছে। আমরা দেখাবো পরে আমি যে এই সময় হুয়াকাচিনা, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মরুভূমি। এবং মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে আমরা এক রাত ছিলাম, বেশ সুন্দর অভিজ্ঞতা। তারপরে লিমা, যেটা সেটাও কিন্তু পাহাড় থেকে নিচে, এবং এই জায়গায় যেটা ওই হাই ডেজার্ট বা ড্রাই রিজিয়ানে পড়ে। এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এই কোস্টাল রিজিয়ান, যেটা হাই ডেজার্ট, সেটাকে বলে কস্টা। পাহাড় যে অঞ্চলটা, তাকে বলে সিয়েরা বা মাউন্টেন। আর আমাজন যেটাকে, সেটা বলে আমাজোনিয়া। আচ্ছা, এই তিনটে ভাগে মেনলি এটা ভাগ করা হয়েছে। আমাজন জঙ্গল, সিয়েরা বা মাউন্টেন্স বা অ্যান্ডিজ, অ্যান্ড কস্টা বা কোস্ট। এবার পেরু যেতে গেলে প্রথমত আমাদের আসতে হয় এই লিমাতে প্লেনে করে, এবং লিমা থেকে আমরা গেলাম প্লেনে করে যে জায়গা, যেটা আগে বলেছি ইকিতোস বলে। ইকিতোস হচ্ছে এইখানে দেখুন, এইখানে আমাজনের একটা মানে সংরক্ষিত অভয়ারণ্য, যাকে বলে রিজার্ভ ফরেস্ট বা রিজার্ভ ন্যাশনাল পার্ক বা কায়াস সামিরিয়া। এখানে আমরা যাইনি, কিন্তু আমরা কাছাকাছি জায়গায় গেছি। এই হচ্ছে ইকিতোস। ইকিতোস কিন্তু একটা বড় শহর। ইকিতোস সম্বন্ধে আমি বলবো বা দেখাবো, কারণ আমরা ওখানে গেছিলাম। কিন্তু ইকিতোসের একটু আগেই দেখুন এই জায়গাটাতে আমাজনের দুটো বড় উপনদী এসে মিশছে। সেই দুটো, একটা হচ্ছে এখানে বলছে মারানিয়ন, আর এটা হচ্ছে উকায়ালি নদীটা এরম এসে এখানে পড়ছে। আর এদিক থেকে মারানিয়ন, সেটাও এসে এখানে মিশছে এই জায়গাটায়। এবং তারপরে এই দেখুন প্রথমবার এটাকে অ্যামাজন রিভার বা অ্যামাজন নদী বলা হচ্ছে। সেই অ্যামাজন নদী এই রকম প্রবাহিত হয়ে ইকিতোসের কাছে এসে পড়ছে। এই নানায় পোর্ট বা নানায় এই ডক যাই বলুন, সেখান থেকে আমরা আমাদের অ্যামাজন অ্যাডভেঞ্চার শুরু করেছিলাম। এই ইকিতোস কিন্তু বেশ বড় শহর, যেটা বললাম যে পৃথিবীর সবথেকে বড় শহর, যেটা কোনো দ্বীপে নয়, কিন্তু প্লেন বা জলযান ছাড়া কিছুতে যাওয়া যায় না। এই যে এরোপোর্তো ইন্টারন্যাশনাল, এইখানে আমরা গেছিলাম প্লেনে করে। এবং সেটা আমি বলবো, এখানে একটু বলে নিই, অ্যামাজন নদী পৃথিবীর সবথেকে বড় নদীগুলোর মধ্যে পড়ে, এবং প্রতি বছর সমুদ্রেও যতটা জল নিয়ে গিয়ে ফেলে, সেই হিসাবে কিন্তু অ্যামাজন পৃথিবীর 1 নম্বর। এবার দেখুন এই অ্যামাজন এখান থেকে প্রবাহিত হয়ে হয়ে পূর্ব দিকে গেছে, যেতে যেতে একটা সময় অ্যামাজন পেরু ছেড়ে ব্রাজিলে ঢুকে পড়েছে। ঠিক আছে, পেরু ছেড়ে ব্রাজিলে ঢুকে পড়েছে এরকম জায়গা থেকে। এবং ব্রাজিলে ঢোকার পরে ও পূর্ব দিকে প্রবাহিত হতে 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 এই যে ব্রাজিলে মানাউস বলে একটা জায়গা, ব্রাজিলিয়ানরা বলে মানাউস থেকেই অ্যামাজন তৈরি হলো। তার আগে অ্যামাজনকে ওরা মানে ধরেই না আর কি। কারণ অ্যামাজন নদী এই প্রবাহিত হতে হতে যখন এই বেসিক্যালি দেখুন পশ্চিমে প্রশান্ত মহাসাগর থেকে প্রায় শুরু হয়ে কাছাকাছি জায়গাতে শুরু হয়ে পূর্বে আটলান্টিক বা আটলান্টিক মহাসাগর অব্দি প্রবাহিত হয়েছে। এইসব জায়গায় যেখানে অ্যামাজন সমুদ্রে মিশছে, সেখানে অ্যামাজন 50 কিলোমিটারের বেশি চওড়া। সেখানে পেরুর অ্যামাজন 8 থেকে 20 কিলোমিটার চওড়া। আমরা যখন দেখেছি তখন সবে ওই আমরা মে মাস নাগাদ গেছিলাম, সবে ওদের শুকনো ড্রাই সিজন শুরু হচ্ছে। প্রচুর জল ছিল নদীতে, দুকুল ভাসিয়ে আরও প্রায় 1 কিলোমিটার, দুদিকে 1 কিলোমিটার করে ভাসিয়ে, সব মিলিয়ে নদী 8 থেকে 10 কিলোমিটার চওড়া। আমি ছবি দেখাবো। এবং ইকিতোসের কাছে তা আমরা এই নদী বেয়ে নৌকা করে একটা জায়গায় গিয়ে সেখানে 4 রাত ছিলাম একটা কমিউনিটিতে, এই ফাতিমা এরকম জায়গায় আমরা গেছিলাম নদীতে, আমি সেগুলো বলবো। এবং অদ্ভুত অভিজ্ঞতা, রাত্রিবেলা সেই জঙ্গলে থাকা, খুব সাধারণ একটা জঙ্গল লজ বলে, তা সেই স্থানীয় মানুষদের সঙ্গে থাকা, যারা আশেপাশের গ্রামে থাকে। অদ্ভুত অভিজ্ঞতা। সেই জন্য আমি আপনাদের সঙ্গে এটা ভাগ করে নিতে চাইলাম, এবং ছোটো শিশুদের সঙ্গে ভাগ করে নিতে চাইলাম। এবার চলুন আমরা ইকিতোসে পৌঁছানো এবং তারপরের গল্পগুলো আস্তে আস্তে কী কী দেখলাম, কী কী জানলাম, কী কী খেলাম, এগুলো নিয়ে বলতে শুরু করি।
এখানে আমরা পুরো আমাজন অববাহিকার একটা ছবি দেখতে পাচ্ছি অ্যাক্রস দ্য সাউথ আমেরিকা, মানে পেরু এবং ব্রাজিল মিলিয়ে পশ্চিম থেকে পূর্বে আমাজনের বিস্তার। এখানে বহু 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 উপনদী এসে মিলিত হয়েছে এবং মিলে মিলে এরা আমাজনকে আরও পুষ্ট করে তুলেছে। আমাজন পৃথিবীর বৃহত্তম নদী ইন টার্মস অফ অ্যাভারেজ ওয়াটার ডিসচার্জ, মানে গড় জল প্রবাহের ক্ষেত্রে। দীর্ঘতম নয়, বৃহত্তম নদী। দীর্ঘতম হচ্ছে নীল নদ। গড় জল প্রবাহ আমাজনের প্রতি সেকেন্ডে প্রায় 2,15,000 থেকে 2,30,000 ঘন মিটার, যেটা অনেক। কিভাবে বোঝা যাবে? এই জল প্রবাহ আমাজনের পরের যে 7টা সব থেকে বড় নদী আছে তাদের টোটাল ডিসচার্জ, মানে মিলিত জলপ্রবাহের চেয়েও বেশি। আমাজনের একার জলপ্রবাহ পরের 7টা বড় নদীর মিলিত জলপ্রবাহের চেয়ে বেশি। এই পৃথিবীতে যত নদী আছে তার থেকে যত জল সমুদ্রে গিয়ে মেশে তার 20% বা 20% বা 1/5 জাস্ট আমাজন থেকে আসে। এমনকি আমাজন নদী, দুটি উপনদী বিশ্বের শীর্ষ 10টি বড় নদীর তালিকায় রয়েছে। মানে বিশ্বের যে 10টা সব থেকে বড় বড় নদী জলপ্রবাহের বেসিসে আমাজনের দুটো বড় উপনদী তাদের সেই তালিকাতেও রয়েছে। আমাজন অববাহিকা, যে ছবিটা এখানে দেওয়া হয়েছে সবুজ রঙের, বিশ্বের সবচেয়ে বড় নদী অববাহিকা, যার আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। শুধুমাত্র ব্রাজিলেই অববাহিকার যে অংশ রয়েছে তা বিশ্বের অন্য যে কোনো নদীর পুরো অববাহিকার চেয়েও বড়। প্রথমে তো পেরু, তারপরে ব্রাজিল। ব্রাজিলে যে অংশটা রয়েছে, শুধুমাত্র ব্রাজিলে, পেরুটা যদি বাদও দিই, এখানে অব্দি পেরু, এখান থেকে ব্রাজিলে ঢুকছে, এই অংশটাই বিশ্বের যে কোনো নদী অববাহিকার, সম্পূর্ণ নদী অববাহিকার কাছে বড়। আরও একটা জিনিস এখানে, পেরু থেকে আমাজন যখন, পেরুতে তো সামান্য অংশ আছে আমাজনের, আমাজন সবে শুরু হচ্ছে, মূল আমাজন ব্রাজিলে, কিন্তু মূল পুরো আমাজনে যদি যে জলপ্রবাহ হয়, ব্রাজিল আমাজন যখন ব্রাজিলে প্রবেশ করে তখন তার যে জলপ্রবাহের পরিমাণ, চূড়ান্ত প্রবাহ মানে একদম শেষে গিয়ে যেটা সমুদ্রে মিশছে, তার মাত্র 5 ভাগের 1 ভাগ থাকে। পেরু থেকে যখন বেরিয়ে ব্রাজিলে ঢুকছে তখন এইখানের যে জলপ্রবাহ সেটা বেসিক্যালি 1/5 অফ দ্য টোটাল ওয়াটার ডিসচার্জ, পুরো আমাজনের জলপ্রবাহের মাত্র 1/5 বা 20%। কিন্তু তাও সেই 20%ও বিশ্বের অন্য যে কোনো নদীর চেয়ে বেশি জলপ্রবাহ। এর থেকে বোঝা যায় আমাজন কত বিশাল নদী এবং কত বিশাল পরিমাণ জলপ্রবাহ করে। এবারে আমরা বলবো আমাজনের কাছে যে ইকিতোস শহর, সেই শহরে আমরা গেছিলাম, যেটা বলেছি, লিমা থেকে প্লেনে চড়ে। এবং ইকিতোস একসময় জনসংখ্যা ছিল 1851 সালে মাত্র 200 জন, কিন্তু যখন রাবার বুম হলো বা প্রাকৃতিক রাবার এক্সট্র্যাক্ট করার জন্য কারখানা তৈরি হলো, সেটা 1851 থেকে 1900 সালের মধ্যে তা বেড়ে দাঁড়ালো 20,000, ফ্রম 200 থেকে 20,000। 1860-এর সময় এক দশকে, মানে 10 বছরের মধ্যে বছরে প্রায় 3,000 টন রাবার রপ্তানি হতো, যেটা 1911 সালে বেড়ে দাঁড়ায় প্রায় 44,000 টনে। সেটা সেই সময় থেকে পেরু থেকে যা যা রপ্তানি হতো তার প্রায় 10% ছিল, 10% মতো। এই অর্থনৈতিক সমৃদ্ধি যেটা ছিল ইকিতোসকে, সেটা খুবই সমৃদ্ধ করে। এবং এই শহরে আজও ঔপনিবেশিক স্থাপত্য দেখা যায়, ব্রিটিশ বা ইউরোপিয়ান কলোনিয়াল আর্কিটেকচার যাকে বলে। কাসা দি ফিয়েরো, আয়রন হাউস, এই ধরনের জিনিস আছে ইকিতোস নিয়ে। চাইলে কেউ পড়াশোনা করতে পারে, যেগুলো আমি এখানে রাখিনি। কিন্তু এই সময় সমৃদ্ধির আড়ালে একটা ভয়াবহ মানবিক মূল্য ছিল, একটা হিউম্যান ভ্যালু, যেটা আমি আগেও বলেছি। এই বাইরে থেকে ইউরোপীয় রাষ্ট্র, তাদের সঙ্গে বিভিন্ন অসুখ, টাইফাস, ম্যালেরিয়া এরকম আসতে থাকে, এবং 40,000-এর বেশি আমাজনের আদিবাসী জনগোষ্ঠী মানুষের মৃত্যুর কারণ হয় এই অসুখ। তাছাড়াও জোর করে শ্রম দেওয়ানো, শোষণ করা, যা ইউরোপিয়ানরা চিরকাল করে গেছে, এই অঞ্চলে আদিবাসী সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। আজকে যদিও আমাজন নদী এই আমাজোনিয়া অঞ্চলের প্রবেশদ্বার হিসাবে হয়, ইকো ট্যুরিজম হয়, বহু কোম্পানি তৈরি হয়েছে যারা আমাজন ঘুরিয়ে দেখায় পর্যটকদের। বিভিন্ন রিসার্চ সেন্টার হয়েছে যা জীববৈচিত্র্য, আমাজন অঞ্চলের বায়োডাইভার্সিটি স্টাডি করার জন্য। আধুনিক জীবন ও প্রাকৃতিক জঙ্গলের একটা অদ্ভুত সহাবস্থান হয়েছে এই ইকিতোস শহরে, যেখানে আমাজনের বায়োডাইভার্সিটিটা বোঝা যায়, সেখানকার মানুষ কীভাবে থাকে সেটা বোঝা যায়, জঙ্গলের একটা ফিল পাওয়া যায়। সব কিছু মিলিয়ে আমরা এবার ইকিতোস সম্বন্ধে বলতে শুরু করব পরের ভিডিও থেকে।